সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে খালেদা জিয়ার পাশে বসলেন ডক্টর ইউনূস। অসুস্থতা সত্ত্বেও যোগ দেয় বিএনপি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা। খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন। ইসি থাকবে রেফারির ভূমিকায়, লক্ষ্য উদাহরণ সৃষ্টি, বললেন নতুন সিএসি। গত 3টে ইলেকশনের থেকে একটা বিরাট শিক্ষা। ওই ইলেকশনটা সম্পর্কে মানুষের কি ধারণা এবং তারা কি কি করেছে এগুলো আমি দেখেছি। তো ব্যাটারি রিকশা চালকদের অবরোধে দিনভর রাজধানীতে যানজট ভোগান্তি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ট্রেনের শিডিউল বিপর্যয়। অটো রিকশা সাধারণ কোনো মানুষে চায় না, কিন্তু যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে। কথায় কথায় আন্দোলন, এগুলো আসলে জনগণ এখন আর চায় না। শেখ হাসিনাকে ফেরাতে ডিসেম্বরেই শুরু হতে পারে আনুষ্ঠানিক আলোচনা। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কাটতে পারে দুদেশের টানাপোড়েন। জুলাই বিপ্লবে নৃশংসতার শিকার 5 জনের কৃত্রিম হাত সংযোজন। শহীদদের তালিকা ও আহতদের সেবায় রোডম্যাপ করছে স্মৃতি ফাউন্ডেশন। গেল 3 বছরে অযুক্তি বাড়ানো হয় বিদ্যুৎ গ্যাসের দাম। জানুয়ারি থেকে তেলের দাম কমানোর ইঙ্গিত বিপিসির। ইসলাম ও ধর্ম শুনলে পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। 24-এর অভ্যুত্থান নবায়ন করেছে মুক্তিযুদ্ধের চেতনা, বললেন উপদেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সেনাবাহিনী সদা প্রস্তুত। পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ 1 যুগ পরে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনানিবাসে এলে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। আনুষ্ঠানিকতা শুরুতেই সশস্ত্র বাহিনী সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন তিনি। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনে জীবন দিয়ে যারা নতুন করে দেশ গঠনের সুযোগ দিয়েছে, জাতি তাদের আজীবন স্মরণ করবে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
পরে সশস্ত্র বাহিনী সদস্য ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক সহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারুণ্য হচ্ছে আগামীর বিজয়। এবার তারুণ্য দেখিয়ে দিয়েছে, বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে জুলাইয়ের আন্দোলন বুঝিয়ে দিয়েছে তারুণ্য কি পারে না। আনন্দ ঘন পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে, দেখছি আর কি, খুবই ভালো লাগছে। সন্ধ্যায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাটানো কয়েক মিনিট ছিল আজকের সংবর্ধনার সবচেয়ে আকর্ষণীয় সময়। প্রায় এক যুগ পরে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অভিবাদন জানান অতিথিরা। হাত নেড়ে স্বভাবসুলভ হাসি দিয়েই ধন্যবাদ জানান বিএনপি প্রধান। সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে খালেদা জিয়াকে অভিবাদন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই যাত্রার জন্য প্রায় এক যুগ অপেক্ষায় ছিলেন বিএনপির কর্মী সমর্থকরা। নানা মতভেদ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছিল রেওয়াজ, কিন্তু সেটি যেন ভুলতেই বসেছিলেন দেশবাসী। 5 আগস্টের পট পরিবর্তনের পর এবার আবারও চেনা সেনাকুঞ্জ অভিমুখী হলেন বিএনপি চেয়ারপারসন। গুলশান থেকে তার গাড়ি যখন রওনা হয় ঘড়ির কাঁটায় তখন সময় 3:15। পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক প্রধানমন্ত্রী। তিনি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত 26 নেতাকে। গুলশান থেকে বনানী ঘুরে সেনাকুঞ্জে পৌঁছায় গাড়িবহর। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত। ওনার যে চিকিৎসা আমরা যেটা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে, সেটাও খুব সহসাই আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। তাকে কাছে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। কেউ কেউ আপ্লুত হন আবেগে, খুলে দেন স্মৃতির বন্ধ কপাট। এতদিন পর সংবর্ধনায় অংশ নেয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন ডক্টর ইউনূস। কিছু সময় বসে খোঁজ খবর নেন তার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রেফারির ভূমিকায় থাকবে নতুন নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এই কমিশনের দায়িত্ব তৈরি করতে চান সুষ্ঠু নির্বাচনের উদাহরণ। প্রজ্ঞাপন জারির পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। জানিয়েছেন, যত তাড়াতাড়ি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন রিপোর্ট দেবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। বৃহস্পতিবার CEC ছাড়াও আরও 4 কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব AM নাসির উদ্দিন, যিনি তথ্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। BCS 1979 ব্যাচের এই কর্মকর্তা ছাড়াও বাকি 4 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অপরজন হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। You will see, inshallah, what we do. আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো, লুকোচুরির কোনো সুযোগ নাই। প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার। জুলাই অভ্যুত্থান ও বিরোধী দলগুলোর বিগত দিনের আন্দোলনের পাশাপাশি সবশেষ 3 জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার কথাও জানান তিনি। এই মৃত্যুগুলো কেন হলো, এই আহত নিহতগুলো, গুমগুলো কেন হলো,
তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। নবনিযুক্ত সিইসি বলেন, বর্তমান কমিশনের জন্য সবচেয়ে বড় সম্পদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত। বিগত নির্বাচনের অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। ন্যাশনাল ইলেকশন যেটা হবে এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, এন্ড ম্যান লাইক প্রফেসর ইউনুস, ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, বারবার করে বলছেন। সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো, উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ, এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক, এই একটা দাবিতে কিন্তু তারা এক। এটা তো বিরাট অ্যাসেট। নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর কতদিন সময় লাগতে পারে নির্বাচন আয়োজনে? এমন প্রশ্নের উত্তরে এএমএম নাসিরউদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য প্রস্তুত থাকার চেষ্টা করবে কমিশন। ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মসগুলো তো সম্পন্ন হতে হবে। আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্মস যে কমিশন আছে, ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন আমার মনে হয় কাজটা এগিয়ে নেওয়া, তাড়াতাড়ি এগিয়ে নেওয়া সম্ভব হবে। আর কি প্রস্তুতি নিতে গেলে কি কি করতে হবে সেটা না বুঝে আমি আন্দাজি একটা তো টাইম ফ্রেম দিতে পারবো না, বাট চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। আমরা রেডি থাকি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার। সময় আসলেই সে বিষয়ে সবার কাছে স্পষ্ট হবে বলেও জানান তিনি। প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজ লাগাইতে পারি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার, সিইসি ও 4 নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। অতীতের নির্বাচন কমিশন যেই কলঙ্কজনক ইতিহাস তৈরি করেছে তারা অবসান ঘটাবে, আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। আমরা চাই নির্বাচনী কমিশন যেই হোক জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কারণে এত বছর আন্দোলনের পর এই সরকারের অধিকার প্রতিষ্ঠিত হলো, বা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হলো, ভোটাধিকারের অধিকারটা তারা প্রতিষ্ঠিত করবে। যেখানে মানুষ মন খুলে তাদের পছন্দের প্রার্থীর জন্য প্রচারণা চালাতে পারবে, কোনো রকম কোনো ভয় ভীতি থাকবে না, এবং ভোটের মাঠে সকলেই সমান সুযোগ পাবে, এমন একটি নির্বাচন আমরা চাই। গত 3টি জাতীয় নির্বাচনে সংগঠিত অপরাধগুলো কিভাবে সে সময়কার 3টি কমিশনের উপর বর্তাতে পারে তা নিয়ে পর্যালোচনা করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দেশের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের পর সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এই কথা জানিয়েছেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই সংলাপ হয়। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণমাধ্যমের অধিকারের বিভিন্ন বিষয় সহ নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ গুরুত্ব পায়। এতে নেতৃত্ব দেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মতবিনিময়ে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় বলা হয়, গণমাধ্যম তাদের দায়িত্ব পালন করতে পারেনি, এটা তাদের দায়। অন্তর্বর্তী সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম। এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়ে বিভিন্ন পরামর্শও পেয়েছে কমিশন। আর নির্বাচনের অংশীজনদের পরামর্শ নিয়ে 90 দিনের মধ্যেই সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশনের। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। নারীর ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকাটা গুরুত্বপূর্ণ এই কথা বলেছেন। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে দিনভর অচল রাজধানী। মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এতে শহর জুড়ে তীব্র যানজট তৈরি হয়, অবর্ণীয় ভোগান্তিতে পড়ে নগরবাসী। চালকদের দাবি, অটোরিকশা বন্ধের আগে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মহাখালীতে সড়কে অবস্থান নেওয়ার পর রেল লাইনও অবরোধ করে অটোরিকশা চালকরা। এতে যানবাহনের পাশাপাশি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। আইন শৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরাতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
এ সময় বৃষ্টির মতো ইটপাটকেল ছুটতে থাকেন আন্দোলনকারীরা। প্রায় আধা ঘন্টা ধরে চলে অটোরিকশা চালকদের তাণ্ডব। ভাঙচুর করেন ভবনের গ্লাস, যানবাহন, বিভিন্ন ধরনের স্থাপনা। নোয়াখালীর মতো এলাকায় এমন পরিস্থিতিতে এক প্রকার অচল অবস্থা তৈরি হয় শহরে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাধারণ লোকের রুগীর কষ্ট হবে, স্টুডেন্টের কষ্ট হবে, একজন আটকাবে একজন ছেড়ে দেবে, এটা তো ঠিক না। 2 দিন পর কি প্রায় সময় দেখে এরকমই হইতাছে, এরকমই দেশটা তো এরকমই। অটো চালকদের দাবি শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কারো কোনো ক্ষতি করতেছি না, কিন্তু আমাদের উপরে কেন তারা লাঠিচার্জ করছে? সেনাবাহিনী আমাদের আয়াহের কোনো কথা নাই, বাতা নাই, আয়াহের নাড়ি দিয়ে আমাকে বাড়ি শুরু করছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সড়ক ছেড়ে দিতে অটোরিকশা চালকদের বোঝানোর চেষ্টা করে সেনাবাহিনী। নেতাদের সাথে বৈঠক করে পুলিশ। চালকদের দাবি মূল সড়ক নয়, অলিগলিতে চলাচলের সুযোগ দেয়া হোক। অটো রিক্সা চলবে, ভিতর দিয়ে চলবে, মেন রোডে না উঠতে কেন গাড়িগুলো আমাদেরকে আটকানো হয়। 12.5 লাখ যে আমাদের যে শ্রমিক, এটাকে নাকে মারা যাবো, এটা কোন দেশে আইন? আমরা তাদেরকে ক্লিয়ার মেসেজ দিছি যে এখানে কোর্টের অর্ডারের বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই, কারোই নাই। প্রায় 5 ঘন্টারও বেশি অবরোধের পর বিকাল 3টার দিকে পুলিশ ও সেনা প্রহরায় শুরু হয় যান চলাচল। সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা। আজ অটোরিকশা চালক তো কাল শিক্ষার্থী কিংবা শ্রমিক। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও এভাবে আন্দোলন কিংবা সড়ক অবরোধ করে দাঁড়িয়ে পড়ছেন কেউ না কেউ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ক্ষুব্ধ জনগণ বলছে এর থেকে মুক্তি চান তারা। এর আগে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে কেউ কেউ হেঁটেই পাড়ি দেন গন্তব্যে। যানবাহন আটকে থাকায় রোগী ও দূর দূরান্তের মানুষ পড়েন বিপাকে। কথায় কথায় আন্দোলন, এগুলো আসলে জনগণ এখন আর চায় না। মানে কিছু হইলেই আন্দোলন, এগুলো জনগণ চায় না। স্টুডেন্ট আন্দোলন, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার হায় নামে, একবার হায় নামে, আবার এই আন্দোলন হে আন্দোলন, আমরা তো সাধারণ লোক শেষ। একই সময়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধে বন্ধ হয়ে যায় মালিবাগ এলাকার যান চলাচল। মৌচাক মগবাজার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সাধারণ কোনো জনগণ অটোরিকশা চায় না। অটোরিকশা মানুষের অনেক ক্ষতি করে। যেই অবস্থা রাস্তার, যেই সিচুয়েশন, এগুলো কাউকে বোঝানো যাবে না, বুঝছেন। আমরা এই পায়ে হেঁটে হেঁটে আসছি। দুপুরে মিরপুর 11 নম্বর সড়কে অবরোধ করেন চালকরা। শুয়ে পড়েন সড়কের উপর। পরে পুলিশের আশ্বাসে 2:30টার দিকে ছেড়ে দেয়া হয় সড়ক। দেশে কিন্তু কর্মের অভাব, বুঝছেন, জনসংখ্যা বেশি, এটা কর্ম পাইছেন নিছি, আপনারা বেচছেন তাই আমরা টাকা দিয়ে কিনছি। আমরা গরিব মানুষ কি করে খাবো, আমি কিছু করার নাই। গেল মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অটো চালকদের অবরোধের মুখে আজ সকাল 10টা থেকে প্রায় 6 ঘন্টা রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে করে শিডিউল বিপর্যয়ে পড়েন হাজারো যাত্রী। কমলাপুর স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন অনেকেই। তাদের দাবি জনগণকে জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেছেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত ট্রেনের দেখা। স্টেশন মাস্টার জানান, রাজধানীর বিভিন্ন অংশে অটোরিকশা চালকদের অবরোধের কারণেই এই শিডিউল বিপর্যয়। লেভেল ক্রসিং গেট আছে, এখানে হাজারো মানুষ, অনেক প্রতিবন্ধকও করেছে, অনেকে স্লিপার ফেলে রেল লাইনে। এরকম আপনারা জানেন যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা ট্রেন চালাই, দিলে হোক, কিন্তু কোনো যাত্রী হয়রানি কিংবা একটা ঘটনার শিকার হবে, এটাতে আমাদের দায়বদ্ধতা আছে। অপেক্ষমান যাত্রীরা মনে করেন, নানা ইস্যুতে আন্দোলন হলেও দিন শেষে জিম্মি হতে হয় সাধারণ মানুষদের। আমরা সাধারণ মানুষ এই জিম্মি দশা থেকে আমরা মুক্ত চাই এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, প্রতিবারে কি আমরা এই জিম্মি থাকবো? এখন আবার নাকি অটোওয়ালারও আন্দোলন করে। এই তো আমরা কি এই আন্দোলনের মধ্য দিয়ে কি সারাটা জীবন এইভাবেই কাটাবো, না একটা স্বাধীন দেশ আমরা পেলাম? নিত্যদিনের চলাফেরা আমরা তো চলার মতো চলতেছি আর কি, চলতে হচ্ছে সেজন্য চলতেছি, এছাড়া আসলে কিছু বলার নাই এ ব্যাপারে। এই দুর্ভোগ নিরসনে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান যাত্রীদের। তারা বলছেন, এমন করে দেশ শাসন করা হোক যাতে মানুষকে রাস্তায় নামতে না হয়। আজকে এক সমস্যা, কালকে এক সমস্যা, সবাই রাস্তায় কেন নামতে হবে? এই জিনিসটা যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত ভালো। এইভাবে আন্দোলন করাটা এটা ঠিক হয় না, মানে আন্দোলন যাতে না হয়
যাতে ভালো চলতে পারে, ভালো খাইতে পারে। আসলে যারা আন্দোলন করতেছে সাধারণ মানুষের জন্য, তাদের আন্দোলনটা ঠিক হচ্ছে না। আন্দোলন করবে তারা সঠিক জায়গায় আন্দোলন করুক, যার কাছে গেলে তাদের আন্দোলনের ফলাফল পাবে। 6 ঘন্টা বিলম্বে চলতে শুরু করেছে ট্রেন। এ যাত্রায় দুর্ভোগ শেষ হলেও বারবার এমন জিম্মি হওয়ার আতঙ্ক থেকে মুক্তি চায় দেশবাসী। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ডিসেম্বরে দিল্লির সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারে ঢাকা। আগামী মাসের মাঝামাঝি ঢাকায় বসছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন কাটিয়ে গতিশীলতা আনতেই ভূমিকা রাখতে পারে এই সফর। 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ নিয়ে আপত্তিকর সংবাদ প্রচার করছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। একই সাথে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাও বন্ধ প্রায়। আর সেটি কবে নাগাদ স্বাভাবিক হবে তার উত্তর এখনও অজানা। তবে ডিসেম্বরে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে, এটি নিশ্চিত করে মন্ত্রণালয়। এরই মধ্যে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এটি যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর 4 দিনের সফরে ঢাকা আসছেন 25 নভেম্বর। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। কারো হাতে পুলিশ রাইফেল ঠেকিয়ে গুলি করেছে, কারো হাত বিচ্ছিন্ন হয়েছে ছাত্রলীগের কর্মীদের কোপে, কেউ বা হাত হারিয়েছেন যুবলীগ কর্মীদের চাপাতির আঘাতে। জুলাই অভ্যুত্থানে এমন পঙ্গুত্ব বরণ করার সংখ্যা অনেক। সেই বীরেরা আজও কাতরাচ্ছেন শারীরিক নানা সমস্যায়। বৃহস্পতিবার দুপুরে এমন 5 জনের হাতেই কৃত্রিম হাত তুলে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে। আসার পরে একটা পুলিশ দৌড়ে আইসা আমার ডান হাতে ঠেকায় গুলি করছে এবং আমার সামনে একটা যে ছেলে ছিল ওই ছেলেরে মাথায় ঠেকায় গুলি করছে। যার মুখের প্রতিটি শব্দে বাংলাদেশকে সাজানোর দৃপ্ত শপথ। 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। হাফেজ মোহাম্মদ হোসাইন আন্দোলন করার কারণে জীবন বরবাদ হয়ে যাবে এমন হুমকি দিয়েই তার উপর গুলি চালায় পুলিশ। শত চেষ্টার পরও হাতটি কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা, তবুও দমে যায়নি হোসাইন। আমাকে যখন উনি গুলি করে চলে গেছে, পিছন থেকে আরেকজন রাবার বুলেট মারছে, সরা বুলেট, যেটা আমার শরীরে এখনও আছে। একটা সরা বুলেটও বের করা হয় নাই। 450 মতো সরা বুলেট আমার শরীরে এখনও আছে, আর ডান হাতেও আছে 150-এর উপরে। গল্প শোনাবো মামুন মিয়ার। ভৈরবের এই ট্রাক্টর চালক গিয়েছিলেন আহত ছাত্রদের সাহায্য করতে। ছাত্র ও যুবলীগের কর্মীদের রামদার কোপে মামুনের পুরো শরীর জুড়ে দিতে হয় 160টা সেলাই। ডান হাতে রড ঢোকানো আর বামে লাগানো হবে কৃত্রিম হাত। অসহায়, হাত ছাড়া তো একজন চলতে পারতেছি না, একবারে অসহায় মনে হয়। আরেকজন সহযোগিতায় চলতে হয়, মাত খেতে পারি না নিজের হাতে। এটার মানে এটা তো 1 বছর, আমার 2 হাতেই বছর, এটার ভিতরে আবার রড ঢোকানো আছে বাম হাতে। আন্দোলনের সময় চট্টগ্রামের জিইসি মোড়ের একটি ভবনের ছাদে আটকা পড়েন আরিফ হোসেন সাগর। ছাদে উঠে ক্রমাগত তার হাতে কোপায় যুবলীগের কর্মীরা। মুহূর্তেই আরিফের হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরের জীবনকাব্য অসহনীয়। উঠার পর একজনে ফাল মারছে, ওইটার পা ভাঙি গেছে, আরেকজনকে গুলি করছে, এটা মারা গেছে। আর আমার হাত ডাইরেক্ট কোপাই ফেলছে, যে একটু লাগিয়েছিল। লাগিয়ে যাওয়ার পর আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলাম। ওখানে 1 মাস চিকিৎসা করছে, অনেক কষ্ট করছে, পারে নাই হাত রাখার জন্য। লাস্টে দিয়ে আমাদেরকে গিয়ে পঙ্গুতে পাঠাই দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাত হারানো এমন 5 জনের কাছে কৃত্রিম হাত তুলে দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ছোট্ট এই প্রচেষ্টা আহতদের জীবন কিছুটা হলেও স্বাভাবিক করবে বলে আশা তাদের। নতুন যে ডেমোগুলো থাকে আমাদের প্রতিনিয়ত কিন্তু হাত আপডেট হচ্ছে। এখন এই মডেলে আছে, আজ থেকে 1 বছর পরে হাত অন্য মডেলে আরেকটা আপডেট ভার্সন আসতে পারে, তখন কিন্তু আমরা ওনাদেরকে সেই মডেলটা আপডেট করে দিব। শুধু 5 জন নয়, গণ অভ্যুত্থানে যারা হাত অথবা পা হারিয়েছেন এমন যোদ্ধাদের জন্য ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন আয়োজকেরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে রোডম্যাপ ঘোষণা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
আগামী 31 ডিসেম্বরের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। মামলা দেওয়ার ক্ষেত্রে আহতদের রাজনৈতিকভাবে ব্যবহার না হওয়ারও আহ্বান জানান তিনি। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে জানান ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, সারা জীবন আহতরা সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, আহতরা সারা জীবন সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন এবং আন্দোলনে আহতদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সার্জিস। এ সময় আরও জানান, 31 ডিসেম্বরের মধ্যে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে আদালত প্রাঙ্গণে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে সুমন সমর্থকরা মারামারিতে জড়ায়। দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান ব্যারিস্টার সুমনের রিমান্ড মঞ্জুর করেন। এর পাশাপাশি 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন তিনি। এর আগে বেলা 1টার দিকে সুমনকে আদালতে নেওয়া হলে যুবদল ছাত্রদল নেতাকর্মী আর সুমনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তা মারামারিতে রূপ নেয়। পরে কয়েকজন আহত হয়। আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ নিয়ে স্বেচ্ছাচারিতা করছে উৎপাদক কোম্পানিগুলো। অযৌক্তিক মুনাফা লুটছে। এর ফলে সরকারের ভর্তুকি বাড়ছে, চাপে পড়ছে জনগণ। সকালে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সেমিনারে এসব পর্যবেক্ষণ উঠে আসে। পরামর্শ, বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণ করতে হবে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে। আর এ সময় জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম কমার আভাস দেয় বিপিসি। কথা ছিল বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হবে জনগণের কথা শুনে, অর্থাৎ গণশুনানিতে। কয়েক বছর আগে বিইআরসি আইন সংশোধন করে এই দাম নির্ধারণের প্রক্রিয়া নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করে বিগত সরকার। এর ফলে একই বছরে একাধিকবার দাম বৃদ্ধি কিংবা আন্তর্জাতিক বাজার দরের সাথে অসামঞ্জস্যতা সবই দেখেছে বাংলাদেশ। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণের এখতিয়ার আবারও ফিরিয়ে দেয় এনার্জি রেগুলেটরি কমিশনকে। কিন্তু গবেষণা সংস্থা সিপিডির দাবি, এতে সমাধান আসবে না, বদলাতে হবে হিসাবের প্রক্রিয়া। তা না হলে 2025 সালে বিদ্যুৎ ও জ্বালানিতে সরকারি ভর্তুকি দাঁড়াবে 40,000 কোটি টাকায়। বেশ বড় একটা মুনাফা তাদের সেখানে যাচ্ছে এবং সেই অনুযায়ী এটাকে যদি আরো কিছু অ্যাডজাস্ট করা যায়, তাহলে এই যে ভোক্তার যে এখন উচ্চ মূল্যস্ফীতির যে প্রভাব, সেখান থেকেও কিন্তু তিনি সাশ্রয় হবেন। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোম্পানিতে পরিণত হয়ে অযৌক্তিক মুনাফা করছে, অথচ তারা ভর্তুকির জন্য চাপ দিচ্ছে সরকারকে। বোর্ডের সদস্য তারা 60,000 টাকা করে সিটিং অ্যালাউন্স পায়। তাদের বোর্ড মিটিং হয় সিঙ্গাপুরে, তাদের বোর্ড মিটিং হয় দুবাই। এই পয়সা কে যোগায়? এর নাম হচ্ছে মার্কেট বেসড প্রাইসিং, তাই না? ব্যাংকে টাকা রাখলে মানুষ মুনাফা পেত 6%, তাদেরকে বিআরসি থেকে 18% তিতাস এক সময় মুনাফা নিয়ে গেছে এই আপনার শেয়ার হোল্ডারদের জন্য। এ সময় বিপিসি চেয়ারম্যান জানান, মজুদ সক্ষমতা কম থাকায় বারবার সমন্বয় করতে হচ্ছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সাথে দর সমন্বয় নিয়ে দ্বিধার কথা জানালেন বিআরসি চেয়ারম্যান। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে, সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি আমরা। এসেছে কম্পিটিশনটা ভালো হয়েছে, ফেয়ার। দ্যাট ইজ, আমি এটা বলতে চাচ্ছি যে বিপিসি আসলে একটা ফেয়ারলি ডিল করার চেষ্টা করছে, এই বিষয়গুলো ওপেনলি ডিল করার চেষ্টা করছে। এখানে বাহাইন্ড কিছু নাই। সরকার একটু দ্বিধায় আছে ডিজেল, পেট্রোল এবং কেরোসিনের প্রাইস নিয়ে, যে এটা যদি সরাসরি ছেড়ে দেওয়া হয় এভাবে মার্কেট বেসড যেটা বলতেছি আমরা, এটা এই যদি কোনো ভোলাটিলিটি যেটা আছে ইন দ্য মার্কেট, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে বা ঘটতে পারে, এই শক কনজিউমাররা নিতে পারবে কি পারবে না। বিইআরসিকে জ্বালানির মূল্য নির্ধারণের কর্তৃত্ব দিয়ে আইনি কাঠামো নিশ্চিতের প্রস্তাব সিপিডির। ধরেছে যেটাতে হচ্ছে বিপিসির যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসলাম ও ধর্ম শুনলেই পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে চান সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, গান, নাচ, সিনেমাই সংস্কৃতি না, সেহরি নিয়েও মন্ত্রণালয় অনুষ্ঠান করতে পারে। তিনি আরও বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নবায়ন করেছে 24-এর গণ অভ্যুত্থান।
সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সামনে কি করবেন এর রূপকল্প তুলে ধরতে ব্রিফিং মোস্তফা সরয়ার ফারুকীর। শুরুতেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বলেন, শেখ মুজিব ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেবতা বানিয়েছিল তা ভাঙতে চান। এই দুটোকে আসলে তারা মানুষের পর্যায়ে থেকে দেবতার পর্যায়ে নিয়ে গেছে। আমাদের এখন কাজ হচ্ছে এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে, কিন্তু রবীন্দ্রনাথ সেটা না। রবীন্দ্রনাথ সবার। তো আমরা নজরুল সবার, নজরুলের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাকেই হাইলাইট করব। ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। সেইভাবে নজরুল প্রমোটেড না। ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের নাটক পড়ানো হয় না বা নাটক নাই, কিন্তু রবীন্দ্রনাথের নাটক আছে। শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল বলেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দিনের অবদান অস্বীকার করে শেখ মুজিবকে মহানায়ক বানানো হয়েছিল। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো ডাকেনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ এখানে আর কান ঝালাপালা হয়েছে। জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ। বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয়, তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই। সংস্কৃতি উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নবায়ন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। ফারুকী বলেন, সব ধর্মমতের মানুষকে নিয়ে সংস্কৃতি বিনির্মাণ করতে চায় সরকার। আগের মতো ইসলাম শুনলেই পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে হবে। আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান, বাজনা, নাচ, সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি, এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা। মন্ত্রী সচিব কোটায় বই প্রকাশ ও তালিকাভুক্তির নীতিমালাও পরিবর্তন করতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে তুলতে চায় নতুন বাংলাদেশ। এ সময় পদত্যাগের গুজব প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেননি সংস্কৃতি উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।